On this part of the lecture, we will be discussing generative adversarial networks. Now, generative adversarial networker mainly দুইটা component থাকে, which is a generator and a discriminator. এখন জেনারেটরের কাজ হচ্ছে যে ও নতুন কিছু একটা ক্রিয়েট করবে, অ্যান্ড ডিসক্রিমিনেটরের কাজ হচ্ছে টু সি যে জেনারেটর আদৌ কি রিয়েল ইমেজ জেনারেট করছে নাকি ফেক ইমেজ জেনারেট করছে। সো জেনারেটর যখন একটা ইমেজ ক্রিয়েট করে দিবে, এই ইমেজটা যাবে হচ্ছে একটা ডিসক্রিমিনেটরের কাছে, অ্যান্ড দ্য ডিসক্রিমিনেটর ইজ গোয়িং টু ট্রাই টু আইডেন্টিফাই যে এই ইমেজটা কি রিয়েল নাকি ফেক, অ্যান্ড ওইটার উপর বেস করে আমরা এই ডিসক্রিমিনেটর অর জেনারেটরকে ফাইন টিউন করব। সো ডিসক্রিমিনেটর এখানে যেহেতু একটা রিয়েল অর ফেক আইডেন্টিফাই করার চেষ্টা করছে, উই ক্যান সিম্পলি কল দ্য ডিসক্রিমিনেটর আ ক্লাসিফায়ার, রাইট? বিকজ এখানে কিন্তু ও 0 or 1, ট্রু or ফলস বলছে। সো ইটস কাইন্ড অফ লাইক আ বাইনারি ক্লাসিফিকেশন। তো জেনারেলি একটা ভ্যানিলা জ্ঞানে যেটা করা হয়, একটা জেনারেটর হবে হচ্ছে something that is very similar to the decoder of our for example এইখানে যে আমরা ডিকোডারটা পড়ে আসছি অটো এনকোডারসদের মধ্যে, যে কি করে একটা বটলনেক থেকে ও নিজে থেকে একটা ইমেজ রিপ্রোডিউস করার চেষ্টা করে। সো সাধারণত একটা জেনারেটর ক্যান বি মেনি থিংস, but in its most simplest form is going to be a decoder, or in more complex generative adversarial networks, a generator can be an entire autoencoder in itself, or এখানে একটা autoencoder না হয়ে একটা ইউনিটও থাকতে পারে। Discriminator on the other hand will always be a classifier. আচ্ছা, এখন কথা আসে হচ্ছে যে এই লসের ব্যাপারটা কি। আমরা কিন্তু এখানে অ্যাডভার্সেরিয়াল নাম দিচ্ছি এই মডেলটাকে, জেনারেটিভ অ্যাডভার্সেরিয়াল নেটওয়ার্ক বলি। ওকে, অ্যাডভার্সেরিয়াল বলা হয় এই কারণে বিকজ দ্য জেনারেটর ইজ অলওয়েজ কম্পিটিং উইথ দ্য ডিসক্রিমিনেটর। জেনারেটর সবসময় এমন ইমেজ প্রডিউস করার চেষ্টা করবে সো দ্যাট ইট ক্যান ফুল দ্য ডিসক্রিমিনেটর, whereas the discriminator is always out to get the generator, মানে the discriminator is always trying to beat the generator. ও সবসময় আইডেন্টিফাই করার চেষ্টা করবে যে জেনারেটর ভালো ইমেজ দিচ্ছে না, যে that the generator can't fool me. So এই ডিসক্রিমিনেটরটা is always competing against the generator and generator is always competing against the discriminator. এখন লসটা এখানে কেমনে ফাইন টিউন করা হয়, সাধারণত যদি ডিসক্রিমিনেটর উইন করে, মানে ডিসক্রিমিনেটর যদি কারেক্টলি আইডেন্টিফাই করতে পারে দ্যাট দ্য জেনারেটর ইজ প্রডিউসিং ফেক ইমেজেস, তাহলে আমাদের জেনারেটর ইজ নট পারফর্মিং ওয়েল, তার মানে জেনারেটরের লস বেড়ে যাবে। অন দ্য আদার হ্যান্ড যদি ডিসক্রিমিনেটর লুজ করে, ইফ দ্য ডিসক্রিমিনেটর ক্যান্ট আইডেন্টিফাই যে এটা রিয়েল নাকি ফেক ইমেজ, তখন ডিসক্রিমিনেটরের লস বেড়ে যাবে। সো এখানে আসলে দুইজনের কাজ হচ্ছে যে নিজেদের লসকে কম রাখা। আচ্ছা, এখন আমরা যেটা করব হচ্ছে we will look into an implementation of a vanilla GAN. এই vanilla GAN এর ইমপ্লিমেন্টেশনটা TensorFlow তে করা আছে, you guys can go into this link, and এই পার্টিকুলার মডেলটাকে DC GAN বলে থাকে। It essentially stands for Deep Convolutional Generative Adversarial Network, but you guys can also call it a vanilla GAN because this is one of the simplest examples of a GAN. মানে this is the simplest type of a generative adversarial network. So আপনারা চাইলে এই নোটবুকের ডিটেলস গুলো পড়তে পারেন। দে অলসো সাইট আ লট অফ দ্য মেইন পেপার্স যেখান থেকে ওরা কোর কনসেপ্টস গুলো পাচ্ছে, ওইগুলো আপনারা এই ওয়েবসাইট থেকে চাইলে পড়ে নিতে পারেন। So let's first look into the type of data that we are trying to feed. We are trying to feed this model. So এই মডেলটাকে আসলে এরকম black and white GIFs দিয়ে ট্রেন করা হচ্ছে, and we're trying to make this generative adversarial model create GIFs of these numbers, handwritten numbers. So here are some imports. Imported পর এখানে ওরা কিছু ডেটা লোড করে নিল। এই ডেটা সেটটার নাম হচ্ছে মিনসড। সো এটা TensorFlow তে আছে, এটা জাস্ট ইম্পোর্ট করে নিলেই হয়। এখান থেকে আমরা এখন আসি জেনারেটরের
স্ট্রাকচার দেখতে। সো এই জেনারেটরের স্ট্রাকচারটা you will see that it's kind of similar to the decoder of the autoencoder we studied. এই যে এখানের যে ডিকোডারটা কি করে, একটা ডেন্স লেয়ার থেকে শুরু করে ও বারবার ট্রান্সপোজ কনভলিউশন করে। বাট এখানে যেটা করা হয় হচ্ছে যে এখানেও আমরা এই ডেন্স লেয়ার থেকে শুরু করি অ্যান্ড বারবার আমরা ট্রান্সপোজ কনভলিউশন ঠিকই করি, বাট আমরা আসলে এখানে আপস্যাম্পলিংটা করি না। In these cases upsampling টা আসলে করার দরকার হয় না in a generative model, because আমরা তো আসলে এটাকে অটো এনকোডার থেকে পাস করছি না, we are not exactly ম্যাক্স পুলিং এনিথিং, আমরা তো ডাউন স্যাম্পল করে আসিনি, এটা হচ্ছে আমরা একেবারে ফ্রম স্ক্র্যাচ ক্রিয়েট করছি। সো ইন সাচ আ কেস আমরা আসলে batch normalization and resizing দিয়েই করতে পারি with some transpose convolution. They are essentially going to serve the same purpose. আচ্ছা, এখন এখানে আমাদের রিপিটেড স্টেপস কি হচ্ছে? রিপিটেড স্টেপস হচ্ছে এটাই যে প্রথমে আমরা একটা ডেন্স লেয়ার দিয়ে একটা 7x7 ইন্টু 256 এর একটা টেন্সার নিলাম। এই টেন্সারটা ডেন্স লেয়ার দিয়ে ক্রিয়েট করার পর আমরা ব্যাচ নর্মালাইজেশন এন্ড লিকি রিলু অ্যাপ্লাই করি। লিকি রিলু এখানে আমার অ্যাক্টিভেশন, ব্যাচ নর্মালাইজেশন ইজ ফর রেগুলারাইজেশন, এন্ড দেন উই রিশেপ। সো এই রিশেপিংটাই ইজ অ্যাকচুয়ালি ভেরি সিমিলার টু আওয়ার আপস্যাম্পলিং। সো এখান থেকে আমরা পরে মডেলের সাইজ অ্যাসার্ট করলাম। সো এই অ্যাসার্শনটা ইজ নট রিয়েলি ম্যান্ডেটরি, বাট ইজ জাস্ট টু চেক যে আমাদের ভ্যালুস গুলো ঠিক আছে নাকি না, আমার আউটপুট যে শেপটা আসলো এই শেপটা ঠিক আছে নাকি না। এটা পরে আমরা দুইবার এই প্রসেসটা করব, which is our upsampling process. এখানে upsampling করা হচ্ছে with again transpose convolution, batch normalization and leaky ReLU. এই জিনিসটাই আরেকবার রিপিট করা হয়, and finally আরেকটা transpose convolution করার পর we try to generate this output shape, which is 28x28x1. So এখানে আমার very simple একটা example of our generator. যে generator is essentially kind of like a decoder. And then আমরা আসছি হচ্ছে আমাদের একটা ডিসক্রিমিনেটরের ডেফিনিশনে। সো একটা ডিসক্রিমিনেটর হচ্ছে একটা CNN বেসড ক্লাসিফায়ার। CNN বেসড ক্লাসিফায়ার যদি হয় তাহলে ও কি করবে, ও ফিচার এক্সট্রাকশনের পার্টটা করবে এন্ড ফাইনালি ফ্ল্যাটেন এন্ড ডেন্স করে আমাকে কিছু প্রেডিকশনস দিবে। সো এখানে আমরা যদি দেখি, এখানে আমি প্রথমে সিকোয়েন্সিয়াল দিয়ে একটা মডেল ডিফাইন করলাম এন্ড ওই মডেলের মধ্যে আমি মাল্টিপল লেয়ার্স ক্রিয়েট করলাম। কি কি লেয়ার্স? প্রথমে আমি কনভলিউশন করলাম, লিকি রিলু এন্ড ড্রপ আউট, আবার কনভলিউশন, লিকি রিলু এন্ড ড্রপ আউট, এন্ড ফাইনালি আমি ফ্ল্যাটেন এন্ড ডেন্স করে আমার ক্লাসিফিকেশনের প্রেডিকশনস গুলো বের করে মডেল রিটার্ন করে দিলাম। সো দ্যাট ইজ আওয়ার জেনারেটর এন্ড আওয়ার ডিসক্রিমিনেটর। এখন আমরা আসি লসে। এখানে যদি আমরা দেখি, এখানে আমাদের ডিসক্রিমিনেটর লসটা আমরা বের করছি উইথ বাইনারি ক্রস এনট্রপি অর ক্রস এনট্রপি। এখন ক্রস এনট্রপি এখানে কি দিয়ে করা হচ্ছে? রিয়েলের জন্য আমরা যে কম্পারিজনটা করছি, কি করলাম আমরা? উই টুক অ্যান অ্যারে অফ ওয়ান্স, যেটার সাথে এটার সাথে ক্রস এনট্রপি করা হচ্ছে দ্য রিয়েল আউটপুট ইমেজ। সো দিস মিনস যে এটা আসলে আমার রিয়েল ইমেজ, whereas ফেকের জন্য আমরা যে ফেক ইমেজের জন্য লস করছি with a series of zeros. So এই ক্রস এনট্রপি, এই দুইটা লস আমার যা আসবে এটা আমরা টোটালে সাম করব। আপনারা চাইলে ক্রস এনট্রপি ডেরাইভেশন এন্ড ডেফিনিশন ইন্টারনেট থেকে পড়ে নিতে পারেন। ইফ ইউ গাইজ আর ডুইং 422 which is our AI কোর্স, এই AI কোর্সেও কিন্তু ক্রস এনট্রপি ডিসকাস করা হয়। আচ্ছা, and another thing that is the generator loss. Unlike autoencoders, একটা জেনারেটিভ অ্যাডভার্সারিয়াল নেটওয়ার্ক কিন্তু জেনারেটরের লসও হিসাব করে, আবার ডিসক্রিমিনেটরের লসও হিসাব করে। অ্যান্ড এখানে যেটা আমাদের অবজেক্টিভ হচ্ছে, জেনারেটর সবসময় চেষ্টা করবে তার নিজের লস কমানো, অ্যান্ড ডিসক্রিমিনেটর সবসময় চেষ্টা করবে নিজের লস কমানো। বাট আলটিমেটলি
সাধারণত এই জেনারেটিভ অ্যাডভার্সারিয়াল নেটওয়ার্কে যেটা we would expect is that generator lossটা would initially begin very high and then ও আস্তে আস্তে কমবে. So this is something that the generator loss should look like. So let's mark this G. On the other hand, discriminator lossটা we would expect যে ও আস্তে আস্তে বাড়বে. So ও আস্তে আস্তে এভাবে উপরের দিকে যাবে. In the optimal scenario, we would want যে initially the generator would be losing, ও কতক্ষণ লুজ করবে, and initially the discriminator should be winning. এটা করলে কি হবে, আস্তে আস্তে আমাদের মডেলটা ভালো মতন ট্রেন হবে, আমাদের জেনারেটিভ মডেলটা আর একটু বেটার প্রেডিকশনস করার চেষ্টা করবে, and then finally these two will compete with each other. But of course, best case scenario খুব কম পাওয়া যায়. Generative models are very difficult to train, and truth be told, different generative models will have different looking loss functions. So সব যে এরকম ভাবে এই ধরনের একটা loss function দেখাবে আপনাকে তা কিন্তু না. আচ্ছা, so ওইটার পরে বাকি নোটবুক essentially defines the training process. Unlike autoencoders or unlike classification models যেখানে আমরা keras এর main যে given functions fit এগুলো ইউজ করে আসছি, ওগুলো আসলে জেনারেটিভ মডেলসে ইউজ করা হয় না, বিকজ the training requires more vigorous monitoring. আমরা সাধারণত যেটা করি হচ্ছে, যখন একটা জেনারেটিভ মডেল ক্রিয়েট করি or ট্রেন করার চেষ্টা করি, আমরা ট্রেনিং এর মধ্যে কিছু ইমেজ জেনারেট করে ওইটাকে আবার আমরা প্রতিটা ইপকে কিছু স্টেপস পর জেনারেট করে দেখি whether or not we are actually getting the type of images we want. Moreover, ট্রেনিং এর জন্য অনেক ধরনের লস ফাংশনস লাগে, লাইক আনলাইক অটো এনকোডার্স আর ক্লাসিফায়ার মডেলস যারা হচ্ছে জাস্ট এক ধরনের লস দিয়ে কাজ চালায় দেয়। একটা জেনারেটিভ অ্যাডভার্সারিয়াল নেটওয়ার্ক এক ধরনের লস ইউজ করে না, ও মাল্টিপল ধরনের লস ইউজ করে। সো এই প্রত্যেকটার জন্য আমার কিন্তু লস গুলো আলাদা আলাদা করে মনিটর করতে হবে। হেন্স সাধারণত জেনারেটিভ অ্যাডভার্সারিয়াল নেটওয়ার্ক নিজে থেকে কোনো ট্রেনিং স্টেপস আর ট্রেনিং ফাংশন ডিফাইন করে নেয়, আর এইগুলো দিয়ে আমরা আর কি মডেলটা রান করি। সো এই পার্টগুলো আপনারা একটু কাইন্ডলি দেখে নেবেন। দিজ আর নাথিং ডিফিকাল্ট, জাস্ট আমরা লুপ দিয়ে একই জিনিস বারবার রান করাচ্ছি। ফাইনালি আমরা যদি একটু দেখি যে এই ডেটা সেটের উপর রান করার পর আমার আউটপুটস গুলো কেমন লাগে, ইউ উইল সি দ্যাট it can somewhat generate the numbers or characters that is very similar to our training data set. However, again, this is a implementation of a vanilla GAN. So ও কিন্তু খুব ডিফিকাল্ট টাইপের ইমেজ নিয়ে কাজ করতে পারে না, ও হচ্ছে এরকম ধরনের ব্ল্যাক এন্ড হোয়াইট ইজি ইমেজ নিয়ে কাজ করতে পারে।